দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ ডে 24 এর বিশেষ রাজনৈতিক ভিত্তিক অনুষ্ঠান জনগণের জন্য রাজনীতি অনুষ্ঠানে। আপনাদের সাথে উপস্থিত রয়েছে আমি মোহাম্মদ সাফায়েত মোর্শেদ। আজকে আমরা উপস্থিত হয়েছি চট্টগ্রাম ৮ আসন থেকে বাংলাদেশ সুন্নি জোট সমর্থিত এবং ইসলামিক ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মোহাম্মদ হাসান আজহারী সাহেবের কাছে। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আপনাদেরকে স্বাগত জানাই এবং দেশবাসীকে আপনাদের মাধ্যমে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, প্রথমে প্রশ্নে যেতে চাই, সেটি হচ্ছে ইসলামিক বক্তা এবং ধর্মীয় বিশারদের যে একটি জায়গা, সেটি থেকে আসলে কিভাবে রাজনীতিতে আসার ভাবনাটি হলো বা মানুষের জন্য কাজ করার চিন্তাটি হলো, একটু জানতে চাই। জি, আপনারা জানেন প্রত্যেক ধর্ম নৈতিকতা এবং সম্প্রীতি ভালোবাসার কথা বলে। আমার যে ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম। যিনি আমাকে এই ইসলামটা দিয়েছেন উনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জীবনে যদি পড়েন দেখবেন উনি 40 বছর পরে ইসলামের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। কিন্তু এর আগ পর্যন্ত উনি কি করেছেন যদি ওনার জীবনীটা দেখেন তখন দেখবেন যে উনি মানব সেবা, সমাজ সেবা, হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে মক্কাতুল মুকাররমার মধ্যে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন। তাহলে যারা ধর্ম মানে ওরা শুধু মসজিদ, মিম্বার আর মাহফিলের মঞ্চে থাকবে এটা হতে পারে না। ওরা দুঃখের সময়ে মানুষের সঙ্গী হতে হবে। বাংলাদেশের রাজনীতি মানে নোংরা একটা পরিবেশ। এখানে যদি কোনো ভালো মানুষ নামে তখন মানুষ বলে এই মাঠে ওনাকে মানাই না। এই নোংরা পরিবেশটাকে ভালো করার জন্য কিছু ভালো মানুষের দরকার আছে। যদি সত্য না আসে মিথ্যাই প্রতিষ্ঠিত হবে। সেই জন্য ভালো মানুষের আগমন ঘটলে নোংরা মাঠটা ভালো মাঠে পরিণত হবে। তো আমি এসেছি এই তরুণ বয়সে একটা কারণে। আমি চাই পরিবর্তনের যেই আওয়াজ উঠে এসেছে, তরুণ প্রজন্ম যে সুন্দর সুষ্ঠু বাংলাদেশ চাচ্ছে, সেখানে আমি একটা অংশগ্রহণ করলে হয়তো আমার দেখায় অসংখ্য ভালো মানুষ এই রাজনীতির নোংরা মাঠে আসবে, নোংরা মাঠটা ভালো মাঠে পরিণত হবে। আচ্ছা, ধন্যবাদ আপনার সুন্দর উত্তরের জন্য। এই পর্যায়ে আসলে একটু জানতে চাইবো, নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে প্রার্থী হিসেবে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন এবং নানা ধরনের ইশতেহার দিচ্ছেন এবং আসলে যে আপনাদের গণসংযোগ সেখানে আসলে ব্যস্ত সময় পার করছেন। এই যে এই সময়টাতে আসলে মানুষের ভালোবাসা কেমন পাচ্ছেন, এই বিষয়টা একটু জানতে চাইবো। হ্যাঁ, আপনি জানেন যে ৮ আসন এটা আমার জন্মভূমি। এই আসনের বাসিন্দাদের চাহিদার আলোকে আমার মাঠে নামা। আমি রাজনীতিতে নতুন মানুষ, কিন্তু জনগণের পাশে থাকা আমি পুরাতন মানুষ। যেখানে বন্যা সেখানে আমি ত্রাণ নিয়ে গিয়েছি। করোনা মহামারীর সময় যখন কেউ কারো পাশে ছিল না, তখন অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটির ব্যানারে আমি স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি। যখন চট্টগ্রামে বিএম ডিপু সহ অনেক জায়গায় আগুন ধরেছে, সেখানে মেডিসিন খাবার নিয়ে আমরা পৌঁছেছি। সেই হিসেবে মানুষের ভালোবাসার জায়গায় আমরা অনেক আগে থেকেই ছিলাম। আপনি এই রাজনীতির মাঠে হয়তো ৮ আসন ঘুরে দেখলে দেখবেন আমার ব্যানার তেমন নাই, লিফলেটও তেমন নাই। কেন? কারণ আমি টাকা দিয়ে ইনভেস্ট করে এই নির্বাচন করছি না। আমি জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার চেষ্টা করছি আমার সাধ্য মতো। তো আমি চাচ্ছি ব্যানারে নয়, লিফলেটে নয়, জনগণের হৃদয় থেকে আওয়াজ আসুক যে হাসান আজহারীকে ভোট দিলে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়বে। এবং আমি যে মানুষের দুয়ারে যাচ্ছি, আলহামদুলিল্লাহ দলমত নির্বিশেষে যে দলই করুক সবাই ভালোবাসার চাঁদরে আমাকে আবৃত করছে। আচ্ছা, ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আসলে জানতে চাইবো, এই চট্টগ্রাম ৮ আসনের মধ্যে সবচেয়ে যেই প্রশ্নটি মানুষের মনে উঠে সেটি হচ্ছে বোয়ালখালী আসন এবং এই বোয়ালখালীর মধ্যে যে কালুঘাট সেতু, এই কালুঘাট সেতু নিয়ে আমরা দেখতে পেয়েছি আসলে বিভিন্ন সময়ে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিংবা যারা প্রার্থীরা ছিল তাদের সদিচ্ছার অভাব, নির্বাচন আগে নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও ব্রিজটা বাস্তবায়ন হবে সেটি আদতে এখনো হয়নি, মানুষের দুর্ভোগটা রয়ে গিয়েছে। এই বিষয়ে আসলে আপনি যদি নির্বাচিত হন আপনি কেমন পদক্ষেপ নিতে পারেন বা এই সমস্যাটার সমাধান আসলে কার্যকর পদক্ষেপ কি হতে পারে? কালুঘাট ব্রিজ এটা একদিকে ৫৪ বছর স্বাধীনতার পর ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করা হয়েছে। এই সময় এসে যদি কালুঘাট ব্রিজ নিয়ে কথা বলা হয় মানুষ ট্রল করছে, এটা নিয়ে মানুষ নিষেধ করছে যে এটা আর বলিয়েন না। কেন? মানুষ নিরাশ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। মানুষের মেন্টালিটিতে এটাই সেট আপ হয়েছে যে কালুঘাট ব্রিজ কখনো সম্ভব নয়। এবং বোয়ালখালী, চাঁদগাঁও, আসলাইশ বাজিদ নয়, পুরো চট্টগ্রামের জন্য
কালুঘাট ব্রিজটা একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতিদিন আমাদেরকে লাশের মিছিল দেখতে হয়। জ্যামের কারণে মানুষের গুরুত্বপূর্ণ 3-4 ঘন্টা সময় এখানে ব্যয় হয়ে যায়, লস হয়ে যায়। ইভেন আমাদের গণসংযোগ যে আমরা করছি সেটা পর্যন্ত আসর টাইম দিলে মাগরিব হয়, মাগরিব টাইম দিলে ঈশা হয়ে যায়, শুধুমাত্র কালুঘাটের জ্যামের কারণে। এখন 54 বছর ধরে কালুঘাট ব্রিজ হয়ে গেছে, উদ্বোধন হয়েছে, ড্রয়িং হয়েছে, বাহির থেকে ইঞ্জিনিয়ার এসে পরিদর্শন করেছে, কিন্তু এরপরও কালুঘাট ব্রিজ হয় নাই। কেন হয়নি? এটা আমাদেরকে আগে বের করতে হবে। না হওয়ার পিছনে কারণ হচ্ছে দুর্নীতি। যখন বাজেটগুলো বিদেশে পাচার হয়ে যায়, মানুষের প্যাকেটে ঢুকে যায়, নেতারা যখন এটাকে কিডন্যাপ করে ফেলে, তখন এটার বাস্তবায়ন করা সম্ভব হয় না। কিন্তু আমি এটা কনফার্ম করে বলতে পারি, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজয় দান করেন, আপামর জনতা যদি আমাকে ভোট দেন, আমার মাধ্যমে কালুঘাট ব্রিজ করা সম্ভব হবে। কেন? যেহেতু আমি নির্বাচনে কোনো প্রকার ইনভেস্ট করি নাই, সুতরাং আমার দুর্নীতি করার কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা যেহেতু নাই, ইনশাআল্লাহ বাজেটও আছে, ড্রয়িংও আছে, এখন কালুঘাট ব্রিজ বাস্তবায়ন করা, এটা হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। বোয়ালখালীবাসীর আরেকটি দুর্ভোগ হচ্ছে তাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাদের শিক্ষা ব্যবস্থা, এই বিষয়গুলো নিয়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা দেখতে পেয়েছি মানুষ পর্যাপ্ত চিকিৎসা পায় না, এবং মানুষ যারা মুমূর্ষু রোগী তারা শহরে আস্তে আস্তে অনেকে মৃত্যুবরণ করে। তো এই যে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এবং সেই সাথে শিক্ষা ব্যবস্থায় আসলে পরিবর্তন আনার জন্য কোন ধরনের পদক্ষেপগুলো নেওয়ার ইচ্ছা রয়েছে আপনার? আমি যেহেতু একজন পড়ালেখা করা মানুষ, আমার চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে ইন্টার শেষ করে আল আজহারে অনার্স করা, ইউনিভার্সিটি মালয়েশিয়াতে মাস্টার্স করা, সেই হিসেবে আমি যেটা ভাবি বা যেটা আমি চিন্তা করি সেটা হচ্ছে একটা শিক্ষিত জাতি পারবে এই দেশকে সোনার বাংলাদেশ গঠন করতে। শুধু বোয়ালখালী না, স্বাস্থ্য যে কমপ্লেক্সের কথা বললেন সেটা আপনি চাঁদগাঁও, পাঁচলাশী, বাইজিদ বললেও দেখবেন এখানেও তেমন কোনো উন্নতি হয়নি। তো আমার ইচ্ছে হচ্ছে, যেমন আমি চাঁদগাঁওতে বলে দেখেছি, যাদের শিশু, যাদেরকে টিকা খাওয়ানোটা আমাদের জন্য প্রয়োজন, একটা মা তার ছোট্ট সন্তানকে অনেক দূরে নিয়ে গিয়ে টিকা খাওয়াইতে হয়, ভালো করে জায়গায় জায়গায় টিকা সেন্টার নেই যেখানে টিকা খাওয়ানো যায়। এভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের যে ঘাটতি, আবার কালুঘাট ব্রিজ দিয়ে আপ ডাউন করতে গেলে এবং রাস্তাঘাটের যে অবস্থা, তাতে রোগী রাস্তায় অনেক মারা যায়। যার কারণে আমার উদ্যোগ হচ্ছে 3টা জায়গায় খুব বেশি মনোযোগ দেওয়া। একটা হচ্ছে খাদ্য, একটা হচ্ছে বাসস্থান, আরেকটা হচ্ছে স্বাস্থ্য। তারপর সবগুলো মিলিয়ে উন্নতি করার জন্য শিক্ষা। এই স্বাস্থ্যের জন্য আমার জন্য দরকার মেডিকেল হসপিটাল। যদি আমি নির্বাচিত হই, ইনশাআল্লাহ আমার প্ল্যানিং আছে যে বোয়ালখালীর জন্য একটি স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে সরকারিভাবে 250টা সিট থাকবে, আর আমার চাঁদগাঁও, পাঁচলাশী, বাইজিদের জন্য আরেকটা স্বাস্থ্য কমপ্লেক্স। যদি 2 জায়গায় 2টা স্বাস্থ্য কমপ্লেক্স হয়, তাহলে জনগণের দুর্ভোগ কমে আসবে এবং মানুষ স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হতে পারবে। আচ্ছা, আমরা শিক্ষা বললেন, সেটা হচ্ছে আমি বোয়ালখালী উপজেলা ইউনিয়ন সবগুলোতে তো ঘুরে দেখতেছি, সেখানে ভালো কোনো হাই স্কুল নাই বললে চলে, এবং অনেক জায়গায় যেগুলো হাই স্কুল ছিল সেগুলো প্রায় ধ্বংসের ধার প্রান্তে দাঁড়িয়ে গেছে। তারপরে আমার নারী যারা আমার বোন, তারা আমাকে মেসেজ করেছে যে যদি আপনি নির্বাচিত হন তাহলে আমাদের জন্য একটা কাজ করে দিতে হবে। আমি বললাম কি, যেহেতু অনেক গ্রাম থেকে হাই স্কুলে আসা, কলেজে যাওয়া, ইউনিভার্সিটি যাওয়া আমার বোনদের জন্য কষ্ট হয়ে যায়। তারা বললেন যদি সরকারি যানবাহনের ব্যবস্থা করা হয় তাহলে নারী শিক্ষিত হবে। আসলে এটা তাদের যৌক্তিক দাবি বলবো আমি। এবং নারী যদি শিক্ষিত হয়, সন্তান তো অটোমেটিকলি শিক্ষিত হবে। তাই আমার একটা প্ল্যানিং আছে ইস্তেহারে, যদি আমি নির্বাচিত হই তাহলে আমার নারী শিক্ষার্থীর জন্য সরকারি যানবাহনের ব্যবস্থা থাকবে, যাতে করে তারা নিরাপদে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আসতে পারে এবং ক্যাম্পাসে আসতে পারে, আমার নিরাপদে ঘরে যেন ফিরে যেতে পারে। আচ্ছা, এই যে চট্টগ্রাম 8 আসনের মধ্যে আমরা দেখতে পেয়েছি বহদ্দারহাট, শমশেরপাড়া সহ বেশ কিছু এলাকায় রাস্তা নির্মাণের কাজ বা রাস্তা সংস্কারের কাজ দীর্ঘদিন ধরে চলছে, এবং এই সংস্কার কাজের ফলে আসলে আমরা দেখতে পেয়েছি মানুষের দুর্ভোগ যেমন বেড়েছে, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, নালাগুলো বড় হচ্ছে না, মানুষের আসলে চলাচলে বেশ ভোগান্তি হচ্ছে। তো এই যে আসলে একটা হেলাফেলা ভাব এবং এই যে সমস্যাগুলো সমাধানে আপনি আসলে কি কাজ করতে চান? এখানে আপনি যেহেতু শহর নিয়ে প্রশ্ন করেছেন,
বোয়ালখালীর রাস্তার অবস্থাও কিন্তু খুব বেশি ভালো না। আমরা যে যাচ্ছি এমনও জায়গা আছে যেখানে আপনি গাড়ি ঢুকাইতে পারবেন না, রাস্তার হাল অবস্থা। শহরের একই অবস্থা। আমাদের যে শহরের, আমার তো শহর আর গ্রাম মিলেই তো আমার 8 আসন। শহরের যেটা সাইড পড়েছে এটা হচ্ছে সিটি কর্পোরেশনের এরিয়া পড়েছে। আমরা বুঝ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত দেখছি যখন রাস্তার কাজ ধরা হয়, একবার রাস্তাটা কাজ করা হয়, আবার ওয়াসা এসে রাস্তাটাকে ভেঙে ফেলে আবার পানির কাজ করা হয়, আবার পানির কাজ হয়, আবার রাস্তাটা ভেঙে আবার গ্যাসের কাজ হয়। এইভাবে এক একজনে এসে রাস্তাটাকে যে যে পরিমাণ রাস্তার উপরে নির্যাতন হচ্ছে, আমি এটাকে নির্যাতন বলবো, সেই নির্যাতনে জনগণ যেভাবে ভুক্তভোগী হচ্ছে, এটা আসলে এক প্রকার আমি বলবো জুলুম, এদের মানুষের উপর নির্যাতন। যদি এটা প্ল্যানিং করে করা হয় যে প্রথমে রাস্তার ভিতরে কি কাজ আছে, ওয়াসার কাজ আছে, মানে তারপর বিদ্যুতের কাজ থাকতে পারে, তারপর আপনার গ্যাসের কাজ থাকতে পারে, এগুলো আগে করতে হবে, এরপর রাস্তার কাজ করতে হবে। তাহলে দেখবেন একবার যখন রাস্তাটা হয়ে যাবে, এটা বারবার ভাঙচুর হবে না। বারবার যদি ভাঙচুর না হয়, অন্তত 3-4 বছর রাস্তায় হাত দিতে হবে না। হাত দিতে না হলে জনগণের যে দুর্ভোগ, এটা কি আসবে, কমে আসবে। আমার যেটা প্ল্যানিং, জনগণ যদি তার ভোটের মাধ্যমে, আমানতের মাধ্যমে আমাকে নির্বাচিত করে, তাহলে প্রত্যেকটা কাজ করতে হবে প্ল্যানিং ওয়ারে। আগে যে কাজটা মাটির নিচে সেটা আগে করতে হবে, এরপর মাটির উপরে করতে হবে। এখন আপনি অক্সিজেন এরিয়াতে দেখেন, এখানে যে হসপিটাল আছে সেই রোডটা দেখবেন, আমরা যতদিন এই আবাসিক হওয়ার পর থেকে কষ্ট পাচ্ছি। কেন? একবার সে রোড করে দিয়ে যায়, আরেকবার ওয়াসা এসে ভাঙে, ওয়াসা এসে ভাঙার পর ঠিক হয়, আবার এসে গ্যাস পক্ষ থেকে এসে গ্যাসের লাইনের কাজ করে, গ্যাসের লাইনের কাজ শেষ হয়, আর একটা আসি নালার কাজ করে। যার কারণে রাস্তাটা একবার না, বছরে 5-6 বার মনে হয় এটা বাজেট আসে, আর বাজেটের কাজ হয়, হওয়ার পরে এটা রাস্তা থাকে না, এটার মধ্যে শুধু ভাঙ্গা আর ভাঙ্গা, পানি জমে থাকে, মানুষের জন্য কষ্ট হয়। আমরা যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ প্ল্যানিং এর মাধ্যমে কাজ হবে। প্ল্যানিং এর মাধ্যমে কাজ হলে মানুষের কষ্ট হবে একবার, সুখ হবে বারবার। আচ্ছা, দেখতে পেয়েছি আপনাদের এই যে বহদ্দারহাট কাপ্তাই রাস্তার মাথায় এই এলাকাকে ঘিরে কিন্তু সবচেয়ে বড় যে অভিযোগটি সেটি হচ্ছে চাঁদাবাজি। এখানে প্রত্যেকটি হকার থেকে শুরু করে পরিবহন চালক সবার থেকে আসলে একটা চাঁদা তোলা হয়। তো এই যে যারা চাঁদাবাজি গুলো করছে, তাদের বিরুদ্ধে আপনার অবস্থান কি হবে এবং এই চাঁদাবাজি রোধে আপনি কি কি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন? বহদ্দারহাট কেন বলছেন? এমন কোনো বাজার নাই যেখানে কিছু ট্যাক্স সরকার পাইলে ট্যাক্স বলা হয়, মানে চাঁদাবাজিরা চাঁদা নিচ্ছে না। শুধু তাই নয়, যারা সিএনজি চালক আছে, মোটর রিক্সা চালায়, তাদেরকে টোকেনের মাধ্যমে চাঁদাবাজির আওতায় নিয়ে আসা হয়েছে। মানে টোকেনের মাধ্যমে তারা রাস্তাতে কি করতে পারবে, আসতে পারবে। এই ক্ষেত্রে সরকার ট্যাক্স থেকে অনেক দূরে চলে যাচ্ছে, বাংলার উন্নয়ন ব্যাঘাত ঘটছে। আমরা যদি নির্বাচিত হই, আমরা তো আগেই বলেছি, আমরা জনতার বুটে, জনতার ভালোবাসায়, জনতার টাকায় আমরা নির্বাচন করছি। সুতরাং নির্বাচনের পরে আমাদের চাহিদা আর বেশি বৃদ্ধি হবে না। কেন বৃদ্ধি হবে না? একদিকে আল্লাহ এবং রাসূলের পাকের ভয় আছে, অন্যদিকে আমরা রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়ে নাই, আমরা মানব সেবা হিসেবে নিয়েছি। আর আমাদের যেহেতু ইনভেস্ট নাই, সুতরাং আমাদের দুর্নীতি করার কোনো সুযোগ নাই। আমরা যদি নির্বাচিত হই, চাঁদাবাজি বন্ধ হবে, বাজার, দোকান, ব্যবসা সব জায়গা থেকে। ইভেন সিএনজি যারা চালক আছে, মোটর রিক্সা যারা চালায়, তাদেরকেও আমরা এই আশ্বাস দিতে চাই, টোকেন নামের কোনো শব্দ থাকবে না। আপনারা নির্ভয়ে রাস্তার মধ্যে কি করবেন, গাড়ি চালাবেন, সরকারি যে ট্যাক্স আছে সেটা সরকারকে দিবেন, জনগণকে কোনো প্রকার চাঁদাবাজির টাকা দেওয়ার দরকার নাই। আমরা আসলে চাঁদাবাজির ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করবো ইনশাআল্লাহ। ভেতরে কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে, ঐতিহাসিক জায়গা রয়েছে এবং বেশ কিছু শিল্প কারখানা রয়েছে। সেগুলো বেশ অনেকদিন আগে প্রতিষ্ঠিত হলে আসলে বোয়ালখালীতে নানা ধরনের সুযোগ থাকা সত্ত্বেও শিল্প কারখানাগুলো বিস্তৃত হতে পারছে না, বা শিল্পাঞ্চল বৃদ্ধি হচ্ছে না, বা মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন, বা আপনি নির্বাচিত হলে এই ক্ষেত্রে আসলে কি ভূমিকা রাখার সুযোগ রয়েছে আপনার? সে কারণে পুরাতন যে স্তম্ভগুলো আছে সেগুলো অবশ্যই পুনঃসংস্কার করতে হবে, সংরক্ষণ করতে হবে। কারণ হিস্ট্রি, ইতিহাস মানুষকে অতীত মনে করিয়ে দেয়, অতীত মানুষকে শিক্ষা দেয় ভবিষ্যৎ কিভাবে করতে হবে। তাই পুরাতন যতগুলো স্থাপনা আছে সেগুলোকে আমরা সংরক্ষণ করব। 2 নম্বর যেটা বলছেন, আমার 8 আসনকে বলা হয় ভারী শিল্প এলাকা। শুধু শিল্প এলাকা না, ভারী শিল্প এলাকা। এই ভারী শিল্প এলাকায় কলকারখানা আছে, কিন্তু 8 আসনের মানুষের চাকরি নাই। এটা হচ্ছে বিশাল একটা সমস্যা। চাকরি নাই কেন? যেমন আমি যদি আপনাকে বলি আমাকে চাকরি দেন, কোথায়? কারখানায়।
সেখানে কিসের? গার্মেন্টসের। আমার অভিজ্ঞতা নাই, আমাকে চাকরি দিবে কে? তো অভিজ্ঞতা না থাকলে কখনো তো কেউ চাকরি দিবে না। এই 8 আসনের 54 বছর ধরে তারুণ্য যুবক যুবতী নিয়ে কেউ কখনো ভাবে নাই, ইউজ করা হয়েছে, কখনো মূল্যায়ন করা হয় নাই। অথচ এটা সামান্য একটা বিষয়। যেমন সরকারিভাবে বাংলাদেশে জায়গায় জায়গায় যুব উন্নয়ন এটা করা আছে, যুব উন্নয়নে অনেক কিছু প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু 8 আসনে মানুষকে যদি জিজ্ঞেস করে যে যুব উন্নয়ন কোথায়, প্রশিক্ষণ কি কি হয়, বলতে পারবে না। কেন? এই বিষয়ে কখনো যত্ন নেওয়া হয় নাই। ওই যে বললাম, বাজেটের টাকাটা ঢুকে যায় প্যাকেটে। এখন আমরা যদি নির্বাচিত হই যুব উন্নয়নের মাধ্যমে, আমার 8 আসনে কি কি শিল্প কলকারখানা আছে? গার্মেন্টস আছে, জুতা তৈরির কারখানা আছে, এরকম অনেক কিছু আছে। আমি জুট মিলস, এটা বন্ধের পথে, জুটের মিলস আছে। আমরা যুব উন্নয়নের মাধ্যমে তরুণ তরুণী যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবো যে 8 আসনে যে কলকারখানা আছে। প্রশিক্ষণের মাধ্যমে যখন উপযুক্ত হবে, তখন আমাদের ইস্তেহারের প্রথম ইস্তেহার থাকবে 8 আসনে যত কলকারখানা আছে সেখানে 8 আসনের বাসিন্দাদেরকে কি দিতে হবে? চাকরি দিতে হবে। কারণ উপযুক্ত যেহেতু হয়েছে, এখন তো চাকরি দেওয়া যায়। উপযুক্ত না থাকলে চাকরি দেওয়া যায় না। কিন্তু আমি তো আগে উপযুক্ত করবো আমার ছেলেদেরকে, আমার মেয়েদেরকে, বা আমার ভাই বোনদেরকে। তারপর তাদেরকে আমি প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে তাদেরকে আমি কলকারখানা কি করবো? সাবমিট করবো যে আমার বাসিন্দাদেরকে কি দেওয়া হোক? চাকরি দেওয়া হোক। এখন যেগুলো বন্ধ হওয়ার পথে, কেন বন্ধ হওয়ার পথে? ওই যে বললাম, আপনি যে বললেন চাঁদাবাজি, ওদের উপর অ্যাটাক করা, ওদেরকে জোর জুলুম করা, যার কারণে ওরা পুষিয়ে উঠতে পারছে না। একদিকে ট্যাক্স দিতে হয়, আরেকদিকে প্রতি মাসে চাঁদা দিতে হয়। তাহলে তো কলকারখানা লাভের কোনো কিছু দেখতেছে না। লাভ না দেখলে মালিক তো কলকারখানা কি করে দিবে? বন্ধ করে দিবে। তো ও যদি সুন্দর মতো ট্যাক্স দিতে পারে এবং চাঁদা মাস মুক্ত থাকতে পারে, এবং তার উৎপাদিত যে পণ্যগুলো আছে এগুলো যদি দেশে বিদেশে কি করতে পারে? রপ্তানি করতে পারে, তাহলে কলকারখানাগুলো কখনো কি হবে না? বন্ধ হবে না। এক্সপোর্ট ইম্পোর্টটা কি করে দিতে হবে? ওর জন্য সহজ করে দিতে হবে। আমি যদি নির্বাচিত হই, তাহলে 8 আসনে যে কলকারখানাগুলো আছে, যতটুকু আছে তার চেয়ে আরো বেশি উন্নতি করার চেষ্টা করব। যেগুলো বন্ধ হয়ে গেছে এগুলোকে কিভাবে চালু করা যায়, এর জন্য উপযুক্ত যে মানুষগুলো আছে তাদের সাথে পরামর্শ করে আমরা আবার বন্ধ হওয়া কলকারখানাগুলো খুলে দেওয়ার যে ব্যবস্থা নেওয়া দরকার সরকারি ভাবে, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমার যতটুকু শ্রম দেওয়া দরকার আমি ততটুকু শ্রম দিয়ে দিব। আচ্ছা, ধন্যবাদ। বলা হয় বোয়ালখালীতে যারা এমপি নির্বাচিত হয়, হয় মারা যায়, না হয় পালিয়ে যায়। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন, বা এটি কি যেহেতু এমপি ইলেকশন করছেন, এটি নিয়ে কোনো ভয় রয়েছে কিনা? আসলে আমাকে যেমন অনেকেই কল করে বলছেন যে সব বিষয়ে কথা বলিয়েন, কালো কার্ড নিয়ে কথা বলিয়েন না। কেন? কালো কার্ড নিয়ে কথা বলতে মানুষ মারা যায়। 8 আসনের এই সংস্কৃতিটা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকটা টার্ম থেকে, যে এমপি যিনি উনি হয়তো মারা যাচ্ছে, না হলে উনি এমপি হলে 7 মাস 6 মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আসলে আমি এরকম কুসংস্কারে তো বিশ্বাসী না, যার মৃত্যু যেখানে সেখানে মৃত্যু হবে। তকদির বলতে একটা কথা আছে, তো তাকদিরে যেখানে আছে সেখানে যেতে হয়। তো সেই কারণে মৃত্যু তো পালিয়ে যাওয়ার ভয় আমার নাই। কেন? আমি অন্যায় করলে পালানোর কথা আসবে, অন্যায় না করলে আমি পালাবো কেন? এইটা একটা কথা আসতেছে। তো যেহেতু আজকে পর্যন্ত অন্যায় করি নাই, এই পর্যন্ত সবসময় ন্যায়ের পক্ষে ছিলাম, অন্যায়ের বিপক্ষে ছিলাম। নিজের গোষ্ঠী যদি অন্যায় করে সেটা প্রতিবাদ করেছি। এটা না যে আমার বিরোধী দল কোনোটা অন্যায় করেছে আমি প্রতিবাদ করেছি, আর আমার গোষ্ঠী অন্যায় করার পর আমি চুপ থেকেছি, এরকম কখনো হয় নাই। অন্যায়ের বিপরীতে আমি কথা বলেছি। আমি অন্যায় করলে যারা সমালোচনা করেছে আমার, আমি তাদেরকে ধন্যবাদও দিয়েছি। আমি কখনো নেগেটিভ হিসেবে নেই নাই। আর আমি সমালোচনা করলেই যখন দেখি আমার ভিতরে এই দোষটা আছে কিনা, তখন আমি সংশোধনের করার চেষ্টা করি। আর যদি দোষটা আমি খুঁজে না পাই, আমি অন্য কাউকে জিজ্ঞেস করি এই দোষটা কি আমার আছে। যদি বলে না নাই, তখন আমি তার জন্য দোয়া করি যে ওর মূল্যবান কিছু সময় আমাকে নিয়ে ভাবছে। সমালোচনা এমনি করে নাই, নিশ্চয় আমাকে নিয়ে ভাবছে। তো সমালোচনার উত্তর কখনো সমালোচনা দিয়ে নেই, ভালোবাসা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। 2 নম্বর, অন্যায়ের বিপরীতে সবসময় ছিলাম, ন্যায়ের পক্ষে সবসময় ছিলাম। এবং প্রার্থনা করবেন, দোয়া করবেন যেন আমার এই গাইডলাইনটা, যেটা আমি অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে থাকতে পারি। তো পালিয়ে যাওয়ার কথাটা আমি আর নিজেকে রিসিভ করবো না। কেন? আমি অন্যায় করি নাই এবং অন্যায় সামনেও করবো না, এটা আমার সৎ ইচ্ছা আছে। অন্যায় যেহেতু না করি, তাহলে দেশের মানুষ আমাকে মূল্যায়ন করবে, পালানোর কথা না। মৃত্যু আজকেও হতে পারে, কালকেও হতে পারে। আমার মৃত্যু যখন লেখা আসবে তখন আমাকে মরে যেতে হবে। তো মৃত্যুর আগ পর্যন্ত স্রষ্টাকে রাজি করার জন্য
সৃষ্টির সেবা করে যেতে চায়। এটাই হচ্ছে মূল পরিকল্পনা। ধন্যবাদ। আমরা যেটা দেখছিলাম সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে আপনাদের চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জামাতের জোটে যিনি প্রার্থী রয়েছেন এবং আপনি একসাথে নির্বাচন করছেন, তাদের মধ্যে কিন্তু আসলে জামাত জোটের প্রার্থী যারা, তারা একটা দ্বিধা রয়েছে, কারা করবে কারা উইথড্র করছে, বিভিন্ন ধরনের আমরা ফেসবুকে সমালোচনা পোস্ট দেখছি। তো এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন, বা নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ডটা চট্টগ্রাম ৮ আসনে, এটা কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে মনে করছেন? একটা হচ্ছে, আমি সবসময় একটা কথাই বলি, আজকে পর্যন্ত স্থির আছি, সেটা হচ্ছে আমি কোনো দল বা ব্যক্তির বিপক্ষে দাঁড়াইনি, আমি জনতার পক্ষে দাঁড়িয়েছি। জনতার অধিকার বাস্তবায়নের জন্য আমার দাঁড়ানো। সে কারণে আপনি আজকে পর্যন্ত লক্ষ্য করবেন, কয়েকটা সমালোচনার উত্তর তাও ভালোবাসা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী, কোনো দলকে কটাক্ষ করে কোনো বক্তব্য রাখিনি, সামনেও রাখবো না। কারণ আমি চাচ্ছি রাজনীতির মাঠে প্রতিযোগিতা হবে, প্রতিহিংসা যেন না হয়। আপনি যে বললেন 10 দলীয় জোট নিয়ে যেটা ওনাদের মধ্যে এখনো আসন ভাগাভাগি নিয়ে যেটা ঝামেলা চলছে, এটা ওনাদের ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে আমি কোনো মতামত রাখবো না, যেহেতু ওনাদের মধ্যে এখনো সমাধান হয়নি। তবে আমি বলবো, ওনারা যেটা ভালো মনে করেন, জনগণের জন্য যেটা ভালো হয়, ওনারা সেটাই সিদ্ধান্ত নেবেন। আর বিপরীতে বিএনপি এটা বৃহত্তম দল, এটার পক্ষ থেকে যিনি নির্বাচন করছেন উনি হচ্ছেন জনাব এরশাদুল্লাহ, যাকে আমি কাকা বলে ডাকি, চাচা বলে ডাকি। ওনার সাথে আমার সম্পর্ক আপনি হয়তোবা দেখেছেন, খুবই ভালো একটি চমৎকার সম্পর্ক। এবং আমি ওনার উপর যখন হামলা হয়েছে আমি প্রতিবাদ জানিয়েছি, কারণ আমি চাই রাজনীতিতে মারামারি হানাহানি বন্ধ হোক, ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় বিজয় করা হোক। এখনো পর্যন্ত আমার সাথে কারো কোনো দ্বিমত হয়নি, বা আমাকে কেউ কোনো ঝামেলা এখনো পর্যন্ত করেনি। তবে আমাদের কর্মীদের মধ্যে কিছু কিছু কর্মীকে হয়তোবা মানে স্থানীয় ভাবে বলা হচ্ছে যে না, 12 তারিখ সেন্টার যাবা না, ভোট দিতে গেলে সমস্যা হবে, বা তোমার নাম লিখে রাখা হয়েছে, পরে সমস্যা করা হবে। এরকম কিছু এলাকায় স্থানীয় কর্তৃক মানে জাস্ট বলা হচ্ছে, এরকম কিছু রিপোর্ট আসছে। কিন্তু আমাকে এখনো পর্যন্ত কল করে হুমকি দেওয়া, ধমকি দেওয়া বা এরকম কোনো কিছু হয়নি। তবে যেহেতু আমাদের এই 8 আসনের মধ্যে এরশাদুল্লাহ কাকার উপর 2বার হামলা করা হয়ে গেছে অলরেডি, সেই হিসেবে বলা যায় প্রার্থীর উপর যেহেতু হামলা হয়েছে এবং সারা বাংলাদেশে নির্বাচনের হাওয়া যখন মেতে উঠেছে, তখন অনেক প্রার্থী, যেমন আপনার ওসমান হাদি থেকে শুরু করে আজকে পর্যন্ত রাজনৈতিক ভিন্নতার কারণে অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে। এবং আমাদের চট্টগ্রামে কিছুদিন আগে র্যাবকে হত্যা করা হয়েছে। তো যারা আমাদেরকে নিরাপদ দিবে তারাও তো নিরাপদ নয়। সেক্ষেত্রে একটা সুষ্ঠু নির্বাচন হবে কিনা এই প্রশ্নটা কিন্তু রয়ে যায়। আমি একজন প্রার্থী, আমি তো রাজনীতির মাঠে আসছি অনেক বড় স্বপ্ন নিয়ে। তো সুষ্ঠু নির্বাচন যদি না হয়, আমাদের মতো মানুষ আর কখনো এই নোংরা মাঠকে ভালো মাঠ করার চেষ্টা করবে না। তাই আমরা এই প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ওনারা যে আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে এটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, যার মাধ্যমে জনপ্রতিনিধি সংসদ সদস্য হয়ে পার্লামেন্টে যাবে, আমরা ওনাদের কাছে দাবি রাখছি। প্রশাসন যদি চায়, র্যাব, পুলিশ, আর্মি, যৌথ বাহিনী একসাথে হয়ে যদি সুন্দর একটা নির্বাচন উপহার দিতে চায়, তাহলে ওনারা পারবেন। তা ওনারা যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে পারেন, 18 কোটি মানুষ ওনাদের জন্য দোয়া প্রার্থনা করবে। কিন্তু যদি সুষ্ঠু নির্বাচন না দেয়, 18 কোটি মানুষের বদদোয়া, লানত ওনারা কতটুকু রিসিভ করতে পারবে, এটাও দেখার বিষয়। তাই আমরা প্রার্থী হিসেবে নয়, বাংলার জনগণ হিসেবে আমি আপামর জনতার পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দাবি রাখি, অন্তত এইবারের নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন দেন। জনগণ অনেক বড় স্বপ্ন নিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে। যারা অন্য ধর্মের অনুসারী আছে তারাও আতঙ্কিত, ভোট কেন্দ্রে গেলে নিরাপদ থাকবো কিনা। তাদেরকেও আপনারা আশ্বাস দেন, তারা যেন নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে, আবার নিরাপদে ঘরে ফিরে আসতে পারে। কারণ সবাই মানুষ, সবার সমান অধিকার রয়েছে। মুসলিম যেমন বাংলাদেশে থাকার অধিকার আছে, বাংলাদেশে অন্য ধর্মের মানুষও থাকার অধিকার আছে। আমার বাংলাদেশে আমি দেখতে পাই হিন্দু, বড়ুয়া, খ্রিস্টান তাদেরকে সংখ্যালঘু বলে। কেন সংখ্যালঘু বলবেন? সে কি মানুষ নয়? সে কি বাংলার নাগরিক নয়? ধর্ম ভিন্ন হতে পারে, রাজনীতি ভিন্ন হতে পারে, মত পছন্দ ভিন্ন হতে পারে, কিন্তু বাংলার নাগরিক হিসেবে তার অধিকার তো সমান থাকবে। তো সমান থাকলে মুসলিম যেমন তার অধিকার পাবে, হিন্দু, বড়ুয়া সেও তো তার অধিকার পাবে। কিন্তু আজকে আমাদের রাজনীতির মাঠে শুনতে হয় সংখ্যালঘু সম্প্রদায় এদের সাথে মিটিং করা হলো, সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে আমাদের আজকে মত বিনিময় সভা হলো। আমাদেরকে সংখ্যালঘু সম্প্রদায় বলে হেও করা, এটাই তো সবচেয়ে বড় বৈষম্য। তো সেখানে আমি বলি বৈষম্যহীন সমাজ
বৈষম্যহীন সমাজ। বৈষম্যহীন সমাজ হইল কোথায়? আপনি আপনার সমাজের মানুষকে বলতেছেন সংখ্যালঘু সম্প্রদায়। তা আমি বলবো, ভিন্ন ধর্মের অনুসারী আছে, আপনাদেরও জেগে ওঠা উচিত, কারণ আপনারাও তো বাংলার নাগরিক। আমরা যে রাজনীতি করি, সেই রাজনীতির দ্বারা হচ্ছে মুসলিম মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, ইহুদি উপাসনালয়ে যাবে, সবাই স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। দিন শেষে বাংলাদেশ সবার, সবাই একসাথে হয়ে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। দর্শক, আমরা আসলে এতক্ষণ যেটি শুনছিলাম ডক্টর সৈয়দ হাসান আজহারের মুখে, তার চট্টগ্রাম ৮ আসনকে ঘিরে তার পরিকল্পনা, তার বাস্তবায়ন এবং কিভাবে করবেন সেটি তিনি আসলে সুন্দরভাবে বলে যাচ্ছিলেন। এবং তার প্রত্যেকটি কথার মাঝে আসলে একটি প্রত্যাশা তার, সেটি হচ্ছে আগামী আসন্ন যে নির্বাচন সেটি যেন সুষ্ঠু, সুন্দর এবং সুস্থ যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে হয় এবং একটি সুন্দর রাজনীতি যাতে এবং সুন্দর যে নির্বাচন সেটি যাতে মানুষ উপহার পায়। ধন্যবাদ সকলকে নিউজ ডে 24 এর সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো প্রার্থীর সাথে। ধন্যবাদ সকলকে।